চার্চ যেটা আছে, কেন্দ্রীয় চার্চ, সেই চার্চের সামনে থেকে ট্যাঙ্কগুলো এসে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ চুপ থাকলো অন্ধকারের মধ্যে, হঠাৎ ইলেকট্রিসিটি চলে গেল, তারপরে ক্যানন ফায়ার অ্যান্ড ট্যাঙ্কের ফায়ার শুরু হলো। এবং এমজি, এইচএমজি, পরে শুনেছি এগুলো এইচএমজি, এমএমজি, তখন তো চিনতাম না। আমরা 303 বাইরে কোনো রাইফেল দেখিনি পুলিশের হাতে। এই যে কলামটা যাচ্ছে, এটা কেন যাচ্ছে বুঝতে পারছি না। এটা আস্তে আস্তে এগোচ্ছে, আমরা দু একটা বোমা মেরে, দু একটা ইটা মেরে আমরা ভাবছি যে কিছু না কিছু হবে, কিন্তু কিছুই হচ্ছে না। এটা মাত্র 15 মিনিট লেগেছে ওদের এই রাস্তাটা ক্লিয়ার করতে, করে ওরা জোনাক হয়ে সামনে চলে গেল। আমরা ভাবছি কেন যাচ্ছে, আমরা তো গলিতে ঢুকে গেছে, হাজার হাজার মানুষ গলিতে ঢুকে গেছে, স্লোগান দিয়ে চলছে জয় বাংলা, প্রচন্ড গুলি হচ্ছে। তখন আগুন দিয়েছে রাস্তার দুই পাশে, ওই যে থ্যাচেড হাউসগুলোতে, যেগুলোতে বেড়ার ঘর, মানুষ মারছে প্রচন্ডভাবে, রিক্সাওয়ালাদেরকে মারছে। আমরা তো পালিয়ে গেছি। আমরা ওই যে দোতলা থেকে আস্তে করে ঘুলঘুলি দিয়ে দেখি যে কি হচ্ছে ঘটনাটা, দেখি রাজারবাগের দিকে আগুন জ্বলছে। তখন বুঝলাম যে পুলিশ লাইন অ্যাটাক হয়েছে। তারপরে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ের দিকে আগুন, পুরনো ঢাকার দিকে যেদিকে তাকাই সেদিকে আগুন, এবং প্রচন্ড গোলাগুলি। তখন বুঝতে পারলাম যে আমরা আক্রান্ত হয়েছি ব্যাপকভাবে। এর মধ্যে কয়েকটা ডেড বডি আমরা দেখে ফেলেছি, রাস্তার উপর পড়ে আছে সাধারণ মানুষের। তখন ভাবলাম যে কি করা যায়। এই ভোর 4টার দিকে দেখলাম, আমরা কিন্তু ঘুমাইনি সারা রাত, ভোর 4টার দেখলাম যে রাজারবাগ থেকে পুলিশ আহত অবস্থায়, অথবা আহত নয়, ভীত সন্ত্রস্ত, পরাজিত হয়ে, সে ক্লান্ত শ্রান্ত হয়ে একেবারে নগ্ন অবস্থায় রাস্তা ক্রস করে আমাদের গলিগুলিতে ঢুকছে। আমরা তখন ওদেরকে কাপড় চোপড় দিই, যৎসামান্য খাওয়া দিই, সব আমি বলে কথা নয়, প্রত্যেকেই যে যার জায়গা থেকে ভূমিকা পালন করছে। এটি সত্যিকার অর্থে একটি গণযুদ্ধ। এরকম চিত্র ব্যাটল অফ আলজিয়ার্স ছবিটা আপনারা দেখেছেন কিনা আমি জানি না, মানে আলজেরিয়ার বিপ্লব নিয়ে একেবারে ওই ঘটনা ওই রকমই ছিল। মরিচের গুঁড়া মারছে, গরম পানি মারছে। বাট আমার পয়েন্ট হচ্ছে যে সেটি দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর মতো একটা বাহিনীকে পরাস্ত করার মতো ক্ষমতা আমরা রাখি না, কিন্তু যেই চেতনা দিয়ে পরাস্ত করার ক্ষমতা রাখি সেটা ব্যবহৃত হয়েছে পরের 9 মাস। কিন্তু যেই ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে বাঙালি 25, 26, 27 কাটিয়েছে, ঢাকা সহ বড় বড় প্রায় 17টা ডিস্ট্রিক্টে, জেলা শহরে, সেগুলো কিন্তু ইতিহাসের এখন অংশ। আসলে অনেক অনেক আপনাদের রিসার্চ লাগবে টু ফাইন্ড আউট দ্য ট্রুথ, আসলে কি ঘটেছিল বাংলাদেশে। আমাদের একটু জানতে তো হবে। এটা চলছে এখনো, সংখ্যা নিয়ে গবেষণা চলছে, পুরো ঘটনাটি তুলে আনার গবেষণা চলছে। মেজর আখতারুজ্জামান, আপনার কাছে জানতে চাইবো যে এই যে ঘটনাটি ঘটলো, সারা দেশে বলা যায় এক ধরনের সত্যিকার অর্থে এই আক্রমণের মধ্য দিয়ে একটা ভিন্ন রকমের যে প্রস্তুতিটা ছিল, সেই প্রস্তুতিটা যে এখন চলতে হবে, এটা বলা যায় একটা ক্লু হিসেবে আমরা বাঙালিরা পেলাম। তো সেই ক্লুটা এবং ঢাকা শহরের তখনকার এই হত্যাযজ্ঞ আপনাদেরকে কিভাবে প্রভাবিত করেছিল, সেই কথাটা জানতে চাইবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে যাচ্ছি একটি বিরতিতে, আসছি। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। মেজর আখতারুজ্জামান, আমরা যেটা জানতে চাচ্ছিলাম যে এই 25 মার্চের যে হত্যাযজ্ঞ এবং পরবর্তীতে আপনারা এই যুদ্ধে যোগ দিলেন, এই পুরো বিষয়টি যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলেন। ধন্যবাদ আপনাকে। আমি এতক্ষণ ধরে অধীর আগ্রহ শুনছিলাম, আমাদের দুজন গবেষণাবিদ বলছিলেন। তো আমি একটু বিনয়ের সঙ্গে একটু সাইড বাই সঙ্গে ডিফার করে নিচ্ছি। 25শে মার্চ 1970-তে নির্বাচন হয়েছিল বলছেন, আসলে সেটা 25শে মার্চ না, সেটা ছিল 7 ডিসেম্বর, 7ই ডিসেম্বর। 25শে মার্চ ঘোষণা, এখন আমরা যে কথা বলতে চাচ্ছি, 7ই ডিসেম্বর নির্বাচন এখন আমি যে কথাটা বলছি সেটা হচ্ছে যে 25শে মার্চ আজকে থেকে আমাদের অনেকদিন আগে ঘটনা ঘটে গেছে। তার স্বীকৃতি আমরা পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতার ঘোষক পেয়েছি, স্বাধীনতার স্থপতি পেয়েছি, আমরা সংবিধানে সেটা সন্নিবেশিত করেছি। এগুলো আমাদের অতীত চলে গেছে। কে ভুল করেছে, কে সঠিক করেছে, কে চেতনা দাঁড়াইছে, কে লিড দিয়েছে, কে লিড দেয় নাই, এগুলো আমরা এত আলোচনা করেছি যে আলোচনা করতে 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 আমরা এখন এগুলোকে অনেকটা মানে করে ফেলতেছি। কি বলে যে লেবু বেশি চিপড়ে যেমন তেতো হয়ে যায়, এরকম তেতো করে ফেলতেছি। ইতিহাস তো বারবার বদলায় না, প্রতি বছর ইতিহাস পরিবর্তন হয় না। আমার অভিজ্ঞতা থেকে আমি আজ ইতিহাস বলবো, আমি আজকে একটা বড় কিছু হয়ে গেছি, সঙ্গে সঙ্গে ইতিহাস বদলে যাবে, এটা তো ঠিক না। আমরা তো ছোট্ট ক্ষুদ্র মুক্তিযোদ্ধা ছিলাম স্টুডেন্ট লাইফে, ইন্টারমিডিয়েটে মাত্র বিএসসিতে ফার্স্ট ইয়ারে পড়ি জগন্নাথ কলেজে। মুক্তিযুদ্ধের কি আমরা খালি দাঁড়িয়ে আছি 32 নম্বরের বাড়ির সামনে, ইকবাল হলের সামনে তৎকালীন সময়, বা ওই যে ডাকসুর কোনায় বা বটতলায় মিটিং হচ্ছে, বক্তৃতা শুনতেছি। আমরা কি জানি বক্তৃতা কেন হচ্ছে, আমরা কি জানি বক্তৃতার পয়েন্টের পিছনে কি ছিল।
হ্যাঁ, পরবর্তী জীবনে আমরা যখন বড় হয়েছি, পড়াশোনা করেছি, শিখেছি, রিসার্চ করেছি, দেখেছি, অনেকের অনেক কিছু কানেকশন করেছি। বিষয়টা হলো মার্চ মাসের 1 তারিখে আমাদের সংসদ বসার কথা। 1 তারিখে সংসদ বসলো না। ইয়াহিয়া খান পশ্চিম পাকিস্তানে ঘোষণা দিলেন সংসদ বসবে না। 3 তারিখে বসানো হচ্ছে। 1 তারিখে ঘোষণা দিলেন সংসদ কিন্তু বসবে 1 না। তারিখে ঘোষণা দিলে বসবে না। সেদিন ঢাকা স্টেডিয়ামে ক্রিকেট খেলা হচ্ছিল। হ্যাঁ, সে ঘোষণার সঙ্গে সঙ্গে সমস্ত জনগণ বেরিয়ে চলে আসছে। সিদ্ধান্ত হয়ে গেছে, মৌলানা ভাসানী ওয়ালাইকুম সালাম বলে দিয়েছে, আমাদের ছাত্ররা ঘোষণা হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নিতে আমরা অপেক্ষা করেছি 25টা দিন। রাজনৈতিক দল, ছাত্র লীগ না বা যুব লীগ না, ডাকসু না বা ছাত্র সংগ্রাম কমিটি না, তৎকালীন রাজনৈতিক শক্তি ছিল যারা নির্বাচিত হয়েছে, যারা 150টা এমপির মধ্যে সাইদ বাইবুদ একজন এমপি তখন হয়েছিলেন, যারা সংবিধান রচনা করার জন্য। এই 148 জন এমপি আমাদের পাশ করেছিল, 2 জন 62 162 পাশ করেছিল, 2 জন বোধ মানববন্ধন লামা একজন আর নুরুল আমিন একজন। না না না, বংশপ্রু এমএনএ হ্যাঁ, আর নুরুল নুরুল আমিন 2 জন, হিল টেস্ট একজন এর থেকে পাশ করেছিল। তাহলে পাকিস্তানের মেজরিটিও ছিল আমাদের, অল ওভার পাকিস্তান 300 আসনের মেজরিটিও ছিল। সেখানে ইয়াহিয়া খান সভা ডাকার কথা, আহ্বান করার কথা, উনি সভা ডাকেন নাই। আমরা কিন্তু রাজনীতি আগাইলাম না। 1 মার্চ যখন ঘোষণা করছে সেদিনই বলতে পারতাম যে তোমার এই ঘোষণা আমরা মানি না, মানার প্রয়োজন ছিল না। তৎকালীন 1 তারিখে সারা বাংলাদেশ যে পরিমাণ সশস্ত্র বাহিনী ছিল পাকিস্তানের, এগুলার ওই আমাদের ওই খেলনা পিস্তল দিয়েও যদি গুলি করে মারতাম তাও এগুলো খুঁজে পাওয়া যেতাম না, আমরা টিপে মেরে ফেলতে পারতাম। হ্যাঁ, আমাদের কি হতো, আমরা বিচ্ছিন্নতাবাদী হিসেবে পরিচিত হইতাম। আমাদের স্বাধীনতা মহিমান্বিত হয়েছে, যে গৌরবান্বিত হয়েছে, যেটা কোনো বলেনি গৌরব আসছে 25 তারিখে, সে গৌরব আসতো না, বলতো যে আমরা সিসেশন করেছি, সেপারেট হয়ে গেছে, আমরা পাকিস্তানের সঙ্গে বাতিল করে ফেলেছি। পাকিস্তানের ক্ষমতা ছিল না 1 মার্চে আমাদেরকে আটকায় রাখার, ঠেকায় রাখার। ইন্ডিয়ার সাপোর্ট দরকার ছিল না, কারো সাপোর্ট লাগতো না। যাক, এটা আমি এখন রিয়েলাইজ করেছি, ওই সময় আমি রিয়েলাইজ করি নাই, তখন আমি বুঝি নাই। হয়তো এখন আমি সময় ধাপে ধাপে বুঝি। পাকিস্তান 25টা দিন সময় গেইন করেছে, তারা একের পর আলোচনা করেছে, আলোচনার নামে কালক্ষেপণ করেছে। এদিকে ভুট্টো সাহেব পশ্চিম পাকিস্তানকে বলেছে আমি পশ্চিম পাকিস্তানের মেজরিটি, আমি 1 ইউনিট আবার এস্টাবলিশ করব, আমি ওয়েস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার হব, মুজিবকে ইস্ট পাকিস্তানের প্রাইম মিনিস্টার বানিয়ে দাও। এগুলো কথাবার্তা হচ্ছে, কিন্তু আমরা তো শুনেছি, দেখেছি। এখন এগুলো রিসার্চ যখন করবে, আজকে নাসির ভাই বা চুবাই রিসার্চ করতেছে এক ধরনের, ঠিক আছে করতেছি, আরেকজন রিসার্চ করবে, ঠিক আছে যে ওই সিদ্ধান্ত কেন নেওয়া হলো না, ওইটা বেরিয়ে আসবে, বই বেরিয়ে আসবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমরা স্বাধীন যে হয়েছি, সিদ্ধান্ত আমরা নেওয়া স্বাধীন হয় হয়েছি। নাই, না, ইতিহাসে তো তার চেয়ে না, কিন্তু গুরুত্বপূর্ণ আমার হলো যে যে কথাটা- সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না, যেহেতু আমার যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমি ভুল করি, যাই কিছু করি, সব ভুলকে ছাপাইয়ে তো আজকে স্বাধীন হয়েছে। সমস্ত কিছুকে পিছনে ফেলে দিয়ে আমরা 16 ডিসেম্বর আমরা অর্জন করেছি, একটা বাংলাদেশ আজকে অর্জিত হয়েছে। আজকে পিছনে আর কাদা ছোড়াছুরি কেন? পিছনের দিকে তাকিয়ে কে বড় কে ছোট, কার কতটুকু কন্ট্রিবিউশন আছে, আমি কতটুকু কন্ট্রিবিউশন আছে, আমি কি করতে পারতেছিলাম, অমুক কি করতে পারে নাই, বাচ্চু ভাই এই করতে পারতো, আমি এই করতে পারতাম, এইগুলো আর কত। আমরা এখন এই স্বাধীন হয়েছে বঙ্গবন্ধু নেতৃত্বে স্বাধীন হয়েছে, এটা থেকে অস্বীকার করতেছে না, কেউ তো স্বীকার করে নাই। শুধু একটি জায়গায় একটা প্রতিবাদ আসছে, সেটা হচ্ছে স্বাধীনতার ঘোষণা নিয়ে। সেখানে একজন বলেছেন আমি ঘোষণা দিয়েছিল কালুঘাট বেতার থেকে। এটা যখন যে সরকার ক্ষমতায় আসবে সেই প্রমাণ করে দিতে পারবে যে কালুঘাট থেকে বেতার হয়েছিল কি হয়েছিল না, ঘোষণা করেছে। এটা শেয়ার করার বিষয়, এটা ডিবেট করার বিষয় না, এটা তথ্য দিয়ে রিসার্চ করে প্রকাশ করা যাবে। জিয়াউর রহমান দাবি করেছে, সে নিজে দাবি করে নাই, তার অনুসারী দাবি করেছে জিয়াউর রহমান কালুঘাট বেতার থেকে ঘোষণা দিয়েছিল। ওকে, আমি মানতে পারি, কেউ না মানতে পারি, তাতে তো স্বাধীনতা বিঘ্নিত হয় নাই, তাতে মুক্তিযুদ্ধ বিঘ্নিত হয় নাই, আমার দেশের স্বাধীনতা উদ্ধার তো বিঘ্নিত হয় নাই, আমার দেশ স্বাধীন হয়েছে। আমি একজন হিরো বানাবো, আরেকজনকে যদি জিরো বানাতে যাই, তাহলে যে জিরো আছে সে একজনকে জিরো বানানোর চেষ্টা করবে। এই যে আমাদের কাদা ছোড়াছুড়ি চলতেছে গত 40টা বছর ধরে, আসেন না এটা অবসান করি। আসেন না এই 2015 সনের 25শে মার্চে আমরা শপথ নেই, ওই সমস্ত জিনিস আমরা চলেন না পরিত্যাগ করি। আমাদের নিজেদের একের বিরুদ্ধে অন্যের যে এই যে আমাদের কথাবার্তা, একে অন্যকে দায়ী করার যে মানসিকতা, আসেন না এই 2015 সনের এই 25শে মার্চ থেকে আমরা এগুলাকে বাদ দিই। আমরা বলি সকল মুক্তিযুদ্ধের আমাদের সম্মানের ব্যক্তি,
সকল মুক্তিযোদ্ধা আমার শ্রদ্ধার ব্যক্তি, বঙ্গবন্ধু আমাদের সবার শ্রদ্ধার ব্যক্তি, আসেন না বলি আমরা। জিয়াউর রহমানকে আজকে আপনি খলনায়ক বানাবেন, তাকে বলবেন সে ইতিহাসে খলনায়ক। আর ভাই উনিকে যদি আপনি খলনায়ক বানান, তাহলে যাকে তার অনুসারে তো আরেকজন খলনায়ক বানাবে। তো এই যে আজকে আমরা হানিফ মার্কা বক্তৃতা দিয়ে বেড়াচ্ছি, ইতিহাসকে যদি বিকৃত করার চেষ্টা করি, অতীতকে যদি গালাগালি করি, অতীত কথা বলবে না, কিন্তু বর্তমান তো বিভিন্ন আঙ্গিয়ে কথা বলবে। কখনো জোরে কথা বলবো আমি, কখনো জোরে বলবো বাচ্চু ভাই, কখনো জোরে কথা বলবো সাইদ ভাই। কাজে এই যে আমাদের কথা বলা, এইগুলাকে আমি মনে করি, বিনীত মনে করি, ওনারা একদম এই ব্যাপারে অনেক প্রচুর গবেষণা করেছেন। বাচ্চু ভাইকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি এই জন্য যে মুক্তিযুদ্ধ থেকে প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশ যদি কোনো হিরো দেখে চিনে, মুক্তিযুদ্ধে কোনো হিরো বানায় থাকে, তাহলে এই বাচ্চু ভাই বানিয়েছে।